ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা সম্পর্কে একটু উপস্থাপনা করতে গিয়ে জেনে রাখা ভালো, ঘোড়ামারা ইংরেজরা ইজারা নেওয়ার পর যার নামকরণ মাঠ পয়েন্ট 1851 থেকে 1855 সাল পর্যন্ত মূল সাগর দ্বীপের সঙ্গে যুক্ত ছিল। পরে বারাতলা ও হুগলি নদীর গ্রাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। মাঠ অর্থে কাদায় নেবে এবং ধানির ডগা, সেটা হচ্ছে মাঠ পয়েন্ট থেকেই এই নামকরণের উৎপত্তি। 1904 থেকে 1919 সালের দিকে এই দ্বীপের একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় কস্তলার কালী জঙ্গলের কাছে। ঘোড়ামারা, খাসিমারা ও লোহাচড়া 1811 থেকে 1855 সাল পর্যন্ত সাগর দ্বীপের সঙ্গে যুক্ত ছিল। তখন এই দ্বীপগুলো ছিল অসংখ্য বাঘ, হরিণ বলে জানা যায়। ইংরেজরা এই মাঠ পয়েন্ট থেকে তাদের ইজারা 5টি এলাকা বামনখালী, মুড়িগঙ্গা, কোম্পানিচর, শিকারপুর আর মাঠ পয়েন্ট দেখাশোনা করত। ইংরেজ ম্যাকিনটোসের ভাই ফেরিংটোস ঘোড়ায় চেপে হরিণ শিকার করতে বাঘের দ্বারা আক্রান্ত হলে ঘোড়াটি মারা যায়। ফেরিংটোস কিন্তু বেঁচে যান প্রাণে। এই ঘোড়া মারা যাওয়ার পর মাঠ পয়েন্টের নাম পরিবর্তন হয়ে যায় ঘোড়ামারা। ছোট্ট করে একটু ইতিহাসটা বললাম, তার কারণ যে এটা জেনে রাখা ভালো, মজা লাগবে। তবে হ্যাঁ, এখনো কিন্তু সে ডাকঘর কিন্তু সে মাঠ পয়েন্টে আছে। এই দ্বীপে অনেক ছোট প্রাচীন সভ্যতার নিদর্শনও মিলেছে। সাগরদ্বীপ থেকে ঘোড়ামারা বিচ্ছিন্ন হওয়ার পর বারাতলা ও হুগলি নদীর জলের প্রবল স্রোতে এবং ধাক্কায় 1922-23 সালে ঘোড়ামারায় প্রায় 4টি ভূখণ্ডে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। মোটামুটি একটু পুরনো ইতিহাসটা আপনাদের আওড়ে দিলাম। মূল ভূখণ্ড থেকে এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোড়ামারা দ্বীপকে রয়েছে নদী, সমুদ্র। একদিকে বটতলা, মুড়িগঙ্গা, হুগলি নদী, অন্যদিকে বঙ্গোপসাগর। সাগরদ্বীপে যাওয়ার সময় ডান দিকে পড়ে ঘোড়ামারা দ্বীপ। এক সময় সাগরদ্বীপের অংশ ছিল এটি। প্রবীণ যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু সাগর এবং ঘোড়ামারা দ্বীপের মাঝে ছোট একটি খাল ছিল বলে তারা জানান। অনেকে সাঁতরে ওই খাল পেরোতেন। এই খাল এখন বেড়ে 8 থেকে 9 কিলোমিটার চওড়া হয়ে গিয়েছে। ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এই দ্বীপ। ঘোড়ামারা ভাঙছে দ্রুত। প্রত্যেকবার কটালের সময় বাঁধ ভেঙে জল ঢোকে। প্রতিবারে কেউ না কেউ ভিটেমাটি হারান। পরিবেশবিদদের মতে নদীর স্রোত এখানে অনেক বেশি। ভূপৃষ্ঠের নিচের অংশ বালির ভাগ বেশি, সেই অংশে দুর্বল হওয়ায় সহজে ক্ষয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিচের অংশ ক্ষয়ে গিয়েও নদীর পাড় ঝুলছে শূন্যে। এই অংশ ক্রমশ ভারী হয়ে গিয়ে ধ্বংস হচ্ছে। ভূবিজ্ঞানীদের মতে সমুদ্র জলস্তর বৃদ্ধি ভাঙনের অন্যতম কারণ। ঘোড়ামারার একটা অংশ লোহাচড়া, সে তলিয়ে গিয়েছে অনেক আগে। খাসিমারাও অনেকটা ছোট হয়ে গিয়েছে। স্রোতের আঘাতে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে পাত্রপাড়া, গিরিপাড়া, মাইতিপাড়া, চুনপুরির মতো গ্রামগুলো। যাক, এখন লোক সংখ্যাও অনেক কমে গেছে। বর্তমানে মোটামুটি 1125টা, মোটামুটি 1125 এইরকম ভাবে পরিবারের বাস এই দ্বীপে বলে জানা যাচ্ছে এবং 1000 এখানকার ভোটার বলেও জানা যায়। এখানে কাজের সুযোগ নেই বললেই চলে। কখনো কখনো এখানেতে 100 দিনের যে কাজ মেলে তাতেই চলে। এছাড়া বাসিন্দাদের প্রধান জীবিকা হচ্ছে সমুদ্রে মাছ ধরা। অনেকেই কাজের খোঁজে চলে যান ভিন রাজ্যে। এই হলো এক নজরে ঘোড়ামারা। ঘোড়ামারা বিধ্বস্ত হয়েছে, এখনো সে বিধ্বস্ত। তার মধ্যে দেখা যাচ্ছে এই ঘোড়ামারাতেই পাড় ভেঙে যে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং একটা জেগে উঠেছে একটা নতুন একটা চর, যেটার উপর অনেকে নির্ভর করছে, যে জেগে ওঠা চর নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন সেচ মন্ত্রী। ঘোড়ামারার দ্বীপ লাগোয়া খাসিমারা গ্রামের পাশে জেগে উঠেছে একটা নতুন চর। এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে কাঠ বাঁশ দিয়ে সেই চরটাকে আটকানোর ব্যবস্থা করছেন এবং এটার জন্য খবরও হয়ে গেছে। এখানে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কথা যেমন ছিল, তেমনি ঘোড়ামারা দ্বীপের কাছে জেগে ওঠা নতুন চর নিয়েও আলোচনা হয়েছে এবং সেই নতুন চর, সেটা প্রায় 1100 মিটার নতুন চর সৃষ্টি হয়েছে বলেও জানা যায়। তো যাক, এ ব্যাপারেও প্রচেষ্টা চলছে যাতে চরের আয়ুটা যাতে বৃদ্ধি করা যায়, চরকে যাতে রক্ষা করা যায়। এবং অতীতে যে ঘোড়ামারা
সাগর দ্বীপের সঙ্গে সংযুক্ত ছিল, পরে এটা বিচ্ছিন্ন হয়ে এটি আলাদা দ্বীপের যে চেহারা নেয়, ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। আগে ধান হতো, বড় বড় পান ফলতো, এই জন্য বিখ্যাত ছিল ঘোড়ামারা, খাসিমারা এবং লোহাচড়া। এখন সেসব অতীত, পড়ে আছে শুধু ঘোড়ামারা। প্রতিদিন জমি জলে চলে যাওয়ার জন্য ধান উৎপাদন প্রায় তলানিতে ঠেকেছে এবং 2010 সাল থেকে ভাঙনের গ্রাসে তলিয়ে গিয়েছে লক্ষ্মীনারায়ণপুর, বাগপাড়া, বৈষ্ণবপাড়া, খাসিমারার একাংশ। খাসিমারা গ্রামে নদীর তীরে দাঁড়িয়ে যখন আঙুল তুলে নতুন চরের সীমারেখা টানার চেষ্টা করেছিলেন প্রায় অনেক মানুষ, কিন্তু এই নদীতেই ডুবেছে সব তাদের বাড়ি টাড়ি। তো যাক, ঘোড়ামারার সবই শেষ হয়ে গেছে। এখন যেটুকুনি জেগে আছে তাকে রক্ষা করা, সেখানকার জীবন জীবিকার উন্নয়ন করা, সেখানে বিকল্প কোনো চাষ এবং বিকল্প যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং সবচেয়ে বড় কথা যে সেখানেতে সার্বিক উন্নয়নের জন্য যারা এগিয়ে এসছেন, এই ঘোড়ামারা দ্বীপে, বিচ্ছিন্ন দ্বীপেতে, সাগরের এক বিচ্ছিন্ন দ্বীপ। এক সময় ঘোড়ামারা থেকেই কিন্তু প্রথম গ্রাজুয়েট হয়েছিলেন, এই ঘোড়ামারাতেই ছিল ডাকঘর। কিন্তু আজকের ঘোড়ামারা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সাগর থেকে, সেই বিচ্ছিন্ন দ্বীপে যেসব ব্যক্তিত্বরা যারা এসছেন, যারা তাদের প্রচন্ড পরিমাণে সময়ের মধ্যে দিয়েও ঘোড়ামারার উন্নয়নে তারা প্রাণপাত করছেন, তারা সার্ভে করছেন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, এবং এখানকার কিভাবে তাদের উন্নয়নটা করা যায় সেটা আর্থ সামাজিক উন্নয়নের পথে তারা যেভাবে নজর দিয়েছেন। আসুন আমরা দেখি সেই সব বিশিষ্ট গবেষক, বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী, তাদের যে মূল্যবান উক্তি, সেই মূল্যবান যে তাদের যে বক্তব্য এবং তারা কি করতে চাইছেন ঘোড়ামারার উন্নয়নে, অর্থাৎ এই সাগর দ্বীপের উন্নয়নে, সেটা আমরা কিন্তু দেখব। আসুন আমরা শুনি, আমরা দেখি ভিডিওটা, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। আপনারা জানবেন যে ওখানেতেই কিন্তু গৌতম ঘোষের বিখ্যাত ছবিটা সেখানেতে কিন্তু শুটিং হয়েছিল, ওই ঘোড়ামারার কাছে কস্তলাতেই। সেখানেতে আপনারা জানেন সত্যকোণ সেনের সেখানকার হচ্ছে নায়ক ছিলেন। আপনারা বইটার নাম আর আমরা বলছি না, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ওইখানে বিখ্যাত বই সেখানে শুটিং হয়েছিল। তো যাক, ঘোড়ামারা এখন যে জায়গায় আছে তার সার্বিক উন্নয়নের প্রয়োজন রয়েছে, এবং সেই উন্নয়নের জন্য যারা এগিয়ে এসছেন তাদের অবশ্যই সাধুবাদ, ধন্যবাদ জানাতে হচ্ছে। এবং তারা কি করছেন, তাদের কি প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো আপনারা জানুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা এটা শেয়ার করুন, আপনাদের মূল্যবান যে ওপিনিয়ন, সেটাও আপনারা দিন। এবং শুধু তাই নয়, যে এটা আপনারা দেখলে বুঝবেন যে এই দ্বীপটা শুধু বেড়াবার জন্যই নয়, শীতকালে ভালো লাগবে, কিন্তু যখন বর্ষা আসে তখন মাথা খারাপ হয়ে যাওয়ার কলায়। তাদের কিভাবে যে বাঁচে, তাদের যে কিভাবে জীবন চলে সে চিন্তা করা যাবে না। যেটির সমস্যা, ওঠানামার সমস্যা, সার্বিক সমস্যা, সবসময় চিন্তা আছে যে কখন ডুবে চলে যায় দ্বীপটা। সুতরাং এখন যদি যান আপনারা ঘোড়ামারায়, দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর ব্যাপার। এর তাকে আরো সুন্দর করার জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ যারা নিয়েছেন তাদের অবশ্যই ধন্যবাদ। আসুন আমরা দেখি এই ভিডিওটা, এনজয় করি ভিডিওটার মধ্যে, এবং ভবিষ্যৎ যে কি পরিকল্পনা তারা করছেন ঘোড়ামারার জন্য সেটাও আমরা শুনে নেব। আসুন সবাই মিলে দেখি। নমস্কার। একটা চৌপাল মানে আলোচনা সভা বলতে পারেন, যে আমাদের উইভার সার্ভিস সেন্টার, মিনিস্ট্রি অফ টেক্সটাইলের তরফ থেকে একটা আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিনীত স্যার, রয়েছেন বিক্রম স্যার, রয়েছেন ম্যাডাম বাসু, রয়েছেন মৃণাল স্যার, আর যারা রয়েছেন আপনাদের আর আপনারা। আমাদের সব থেকে বেশি আমি মানে কৃতজ্ঞতা জানাই আমাদের এই যে লীনা ম্যাডামকে। অ্যাকচুয়ালি লীনা আপনাদের কথা বলতে, তখন আমারই মনের মধ্যে একটা মনে হলো যে মানে উনি যত এতটা উদ্যোগ নিচ্ছেন, আমরা এই দপ্তরেই আছি, কিছু তো নিশ্চয়ই করা যেতে পারে। তো সেই ভাবনা থেকে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। তো আমরা কেন এসেছি সেটা আমি একটু সংক্ষেপে বলি। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আপনারা একটা নতুন একটা হবি মানে নতুন একটা প্রফেশন উইভিং এর উপরে আগ্রহ দেখিয়েছেন, এবং আপনারা এই ছোট্ট দুটো রুমের উপরে খুব কষ্ট করে কাজ করছেন। তো আমরা চাইছি যে আপনারা ভালো একটা ট্রেনিং নিন। সেই ট্রেনিংটা আমরা উইভার সার্ভিস সেন্টারের তরফ থেকে দেব,
সেই ট্রেনিংটা একটা বড় তাতে হবে, এই ছোট তাতে হবে না, একটু কঠিন হবে। শেখানোর জন্য মাস্টার থাকবেন, আর ওটা 45 দিনের ট্রেনিং হবে। আর ট্রেনিং এ একটা কি, আমাদের তো এখন গভর্নমেন্টের সবকিছু হয়েছে কি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। আগে তো লোকে আসতো আর চলে যেত, কাজ শিখতো না, এখন আর সেরকম নয়। তো আপনাদের একটা 315 ঘন্টা, 45 দিনে 315 ঘন্টা হাজির থাকতে হবে, সেই হিসেবে ট্রেনিং করবেন। আমরা একজন ট্রেনিং একটা মাস্টার মশাই থাকবে যিনি শিখাবেন, তার সঙ্গে 2 জন সহকারী থাকবে। 2 জন সহকারীর মধ্যে একজন আমরা আপনাদের কাছ থেকেই নেব। তো যিনি আপনাদের মধ্যে থেকে মানে বেশ ভালো মানে মোবাইল নেট চালাতে জানেন, তাদের একজন আমরা লোকাল আমরা মানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট নেব। আর আমরা একজন ট্রেনার, একজন মাস্টার বাইরে থেকে আনবো। তারা আপনাদের সঙ্গে থাকবেন। এই ট্রেনিংটা মানে মেন ইয়েটা হচ্ছে যে ট্রেনিংটা যেমন বললাম যে 45 দিন হবে। আর ওটা টাইম স্লট আছে 9টা থেকে 4টে, 9:30 থেকে 4:30, বা 10টা থেকে 5টা, যেটা আপনাদের সুবিধা হয়। মাঝখানে একটু টিফিন ব্রেক থাকবে। আর ট্রেনিং এর আরেকটা বিষয় হচ্ছে যে এই ট্রেনিং এর পর একটা পরীক্ষা হয়, সেটাকে পাস করতে হবে। পাসটা বাইরের লোকে দেবে, কিন্তু মাস্টাররা আপনাদের শিখিয়ে দেবে কি ট্রেনিং কি পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল হবে যেমন আপনারা শিখছেন একইভাবে। একটুখানি থিওরি হবে, তার জন্য আমরা বই দেবো, বাংলায় লেখা বই দেবো, মাস্টারমশাই করাবে। ছোট ছোট প্রশ্ন থাকবে, যেমন আপনার বাচ্চারা পরে উত্তর দেওয়াই থাকবে, কোনটা ঠিক তার মধ্যে দাগ দেবেন। এইভাবে একটা পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষায় পাস করতে গেলে আপনাকে 80% অ্যাটেন্ডেন্স দিতে হবে, মানে 5 দিনের বেশি অ্যাবসেন্ট হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? একটা 45 দিনের যদি 5 দিনের বেশি অ্যাবসেন্ট হন, তাহলে আপনি আর ওই পরীক্ষাটা বসতে পারবেন না, সার্টিফিকেটও পাবেন না। আর আমাদের এই ট্রেনিং একটা স্টাইপেন্ড আছে, স্টাইপেন্ডটা কিরকম, প্রতিদিনের 300 টাকা। ঠিক আছে? 45 দিন ট্রেনিং হয়ে যাওয়ার পর, পরীক্ষা পাস হয়ে যাওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি যদি অ্যাবসেন্ট না হন, তাহলে 13,500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিতে পারবো। অ্যাকাউন্টগুলো আপনাদের নিজেদের নামে হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং এর সঙ্গে আরো কিছু যুক্ত আছে। ট্রেনিং এর পরে কি করব প্রশ্নই থাকবে। ট্রেনিং এর পরে প্রশ্ন থাকবে যে যেমন ধরুন আমাদের র ম্যাটেরিয়াল সাপ্লাই স্কিম আছে, সুতোর সাপ্লাই। ট্রেনিং এ তো সুতো মানে আপনার কাজ করতে গেলে তো সুতো লাগে। আমাদের ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, ওরা সুতো দেয়। সেই সুতোতে আপনাকে 15% সাবসিডি দেয়, কম দামে দেয়। কম দামটা কেমন, আপনি প্রথমে ওদের যা দামে কিনবেন, তারপরে বাকি 15% আপনার অ্যাকাউন্টে ওরা দিয়ে দেয়। এইভাবে একটা সাপোর্ট থাকে। আর যদি আপনি ভালো মতন কাজ করতে পারেন, আপনার আমাদের একটা মেলার প্রভিশন থাকে, মানে এক্সিবিশন, মানে সারা দেশে এক্সিবিশন হয়। আপনারা ভালো জিনিসপত্র বানাবেন, এক্সিবিশনে নিয়ে যেতে পারবেন। তো এক্সিবিশনে নিয়ে গেলে কি কি মানে কি পাবেন এক্সিবিশনে যাওয়ার জন্য? এক তো কোনো স্টল ধরা লাগবে না। তারপরে যারা যাবেন তাদের মানে এই অর্গানাইজেশন থেকে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া 4,000 টাকা দেওয়া হয়, মালপত্র নেওয়ার জন্য 2,000 টাকা দেওয়া হয়। কলকাতা বা বড় শহর, মেট্রো শহর যেগুলো হয়, সেখানে গেলে প্রতিদিন 800 টাকা, মেট্রো শহর বাদ দিয়ে অন্য জায়গায় গেলে 500 টাকা, এটা দেওয়া হয়। এটা আমাদের মার্কেটিং সাপোর্ট হয়। এছাড়া আমাদের রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। ওটাতে কি আছে যে আমাদের আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, ইন্স্যুরেন্স, হেলথ মানে আপনার লাইফ কভার, এটাতে দেখবেন আপনার ব্যাংক থেকে করেন ওরা 438 টাকা নেয়। তো যদি আপনারা মানে আমাদের দপ্তরের মাধ্যমে করেন, তাহলে 198 টাকা গভর্নমেন্ট থেকে দেয়, বাকি 200 কত টাকা ওটা আমরা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে করিয়ে দিই, নতুবা উইভার করে মানে আপনাদেরকে দিতে হয়। এটার বেনিফিটটা কি? এটার বেনিফিট হচ্ছে যে কোনো কারণে যদি তার শিল্পীর মৃত্যু হয়, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। এই প্রিমিয়ামটা কিন্তু বছরে একবার করে করতে হয়, 1 জুন থেকে 31শে মার্চ। 1 জুনের আগে আবার প্রিমিয়াম দিয়ে দিতে হয়। এর সাথে কি আছে? সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এটার প্রিমিয়াম কত? 20 টাকা 1 বছরে। এটার জন্য হ্যান্ডলুম উইভারদের কোনো পয়সা দিতে হয় না। এই যে 20 টাকা ভারত সরকার দেয় স্টেট গভর্নমেন্টের মাধ্যমে। ঠিক আছে? এটাতে কি বেনিফিট আছে? যদি কোনো কারণে কারোর অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পায়। যদি দুর্ঘটনায় কেউ পার্মানেন্ট ডিসেবল হয়, সম্পূর্ণরূপে অক্ষম হন, তাহলেও তিনি 2 লক্ষ টাকা পাবেন। আর যদি আংশিকভাবে অক্ষম হন, তাহলে তিনি 1 লক্ষ টাকা পাবেন। এটা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, মানে আর্থিকদের জন্য। আর একটা কি রয়েছে, যদি আপনাদের বাচ্চারা কেউ মানে মাধ্যমিক পড়ছে, এই বছর পড়াশোনা করছে, রেজাল্ট কেমন? খারাপ না। আমাদের একটা ফুলিয়াতে একটা কলেজ আছে,
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি, ঠিক আছে, বা আপনার এনআইএফটি তে যারা মানে যে কোনো টেক্সটাইল কলেজে যদি তাঁত শিল্পের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাহলে তাদেরকে বছরে স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর কত টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত। কটা বাচ্চার জন্য? এক পরিবারের 2টো বাচ্চার জন্য। বুঝতে পেরেছেন? তো যদি কারো বাচ্চা যদি মাধ্যমিক পাস করে আর যদি টেক্সটাইল নিয়ে পড়ান, আমাদের ফুলিয়াতে ভারত সরকারের একটা কলেজ আছে, সেখানে আপনারা দরখাস্ত করতে পারেন মানে পড়াশোনা করার জন্য। সেখানে যে করবে সেখানে কি হবে, ওখানে কোনো পয়সা লাগে না, হস্টেল আছে, হস্টেলের কোনো ফি লাগে না, আর মাসে 2,500 টাকা করে স্টাইপেন্ড দেয়। বুঝতে পেরেছেন? আর পড়াশোনা শেষ করলে পরে একটা ছোটখাটো চাকরি পেয়ে যায়, সরকারি চাকরি না, প্রাইভেট কোম্পানিতে পেয়ে যায়। আমরাও ওই কলেজ থেকেই পাস করছি। বুঝতে পেরেছেন? তো এরকম একটা ব্যবস্থা আছে। যদি কারোর বাচ্চা যদি মাধ্যমিক পাস করেন আর কোনো জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে না, ওই মাধ্যমিকের নম্বরের উপরে, সেই জন্য ওটা ভালো করে পড়তে হবে। যদি কেউ অ্যাপ্লাই করতে চান ম্যাডামের সাথে যোগাযোগ করবেন, ওটা এপ্রিল মাসে বিজ্ঞাপন বেরোয়, কোথায় জমা দিতে হয় আমরা বলে দেবো। যদি সুযোগ পান তাহলে পয়সা লাগবে না, 3 বছরের মধ্যে পড়াশোনা করে আসতে পারবেন। আমরাও ওই কলেজ থেকে দিচ্ছি। তো এটা, আর যদি অন্য কোনো টেক্সটাইল কলেজে পড়ে তাহলেও তারা ওইবারের মানে সেই ছেলেমেয়েরা আপনার ওই বছরে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাগে না, যতটা লাগে 50,000 লাগে, 50,000, 1 লক্ষ লাগলে 1 লক্ষ, যা লাগবে তাই দেবে। বুঝতে পেরেছেন? এই সুবিধাটা তাঁত শিল্পীদের জন্য আছে। কারণ আপনি তাঁত শিল্পীটা জানবো কি করে? এটা আপনারা 15 জনে যে অ্যাপ্লাই করেছেন, আজকে আপনাদের আমরা স্কিল টেস্ট করাবো, এই ম্যাডাম নেবেন, নেওয়ার পরেই দেখবেন আপনাদের একটা কার্ড তৈরি হয়ে গেছে, আপনি তাঁত শিল্পী, ওই কার্ডেই আপনি সব সুবিধাগুলো পাবেন। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমার আশা। আর আমাদের সঙ্গে রোটারি রয়েছে, ট্রেনিং এর আশা আমরা এই জন্যই নিয়েছি যে আচ্ছা ট্রেনিং এ তো তাঁত লাগে, তো তাঁত তো পাবেন কোথায়, আপনাদের তো তাঁত নেই, তাঁতের তো অনেক দাম আছে। সেজন্য আমরা একটা কি করেছি, যেহেতু আপনারা খুবই আগ্রহী, সেজন্য আপনাদের একটা আমরা কোনো না কোনো জায়গা থেকে একটা তাঁতের ব্যবস্থা করে দিচ্ছি। তো তাঁতগুলোর জন্য একটু আমাদের রোটারি সহযোগিতা করবেন, আপনাদের জন্য ব্যবস্থা করবেন। এই দুইয়ে মিলে আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এইটুকুই বলছি, যেহেতু অন্যান্য কাজ আছে। আশা করি যদি কিছু প্রশ্ন থাকে তাহলেও আপনারা আমাদেরকে করতে পারেন, আপনাদের মনে করেন প্রশ্ন থাকতেই পারে, সেটা করতে পারেন। কারণ আমাকে সবসময় তো আপনার কাছে পাবেন না, আবার দূরেও যেতে পারবেন না। সেই জন্য আজকে আমি আমার আপনার ঘরে এসেছি। মনের মধ্যে যা কিছু প্রশ্ন আছে সংকোচ করবেন না, করবেন। আরো কিছু প্রশ্ন থাকলে একটু করতে পরে পারেন। বললেও করবেন, এখন না করলে পরে মনে করলেও করবেন। ঠিক আছে। এই একটা দিক গেল। আর কিছুটা ক্যান্সেল, ঠিক আছে? তো মোটামুটি এগুলো করতে থাকুন। স্যার প্রশ্ন মানে যিনি শেখাবেন তিনি এখানে থাকবেন তো? তাকে থাকার জায়গা না, আমরা তো চেষ্টা করছি এখানে সাধারণ মানুষদের কিছুটা জীবিকার পরিবর্তন, তাদের মান উন্নয়নের জন্য জীবনযাত্রার বিভিন্ন বহুমুখী পরিকল্পনা চলছে। আপনিও দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন যে প্রথম আমরা এখানে যে সাইক্লোন শেল্টারটা বানিয়েছি বহুমুখী দুর্যোগ মোকাবিলার জন্য, সেখানে আমরা বাচ্চাদের জন্য স্কুল এবং বড় বাচ্চাদের জন্য ফ্রি কোচিং সেন্টার এগুলো চালাচ্ছি। সোলার সমস্ত বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই আমরা সোলার বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এছাড়া এখন যেটা আমাদের মূল উদ্দেশ্য, এই দ্বীপের মানুষদের জীবন জীবিকার মান উন্নয়ন। তার জন্য আমরা বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে, হ্যাঁ, পশুপালনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কিছু যদি অর্থনৈতিক অবস্থা ফিরে পাওয়া যায়। এই জন্য এই কাজে আমাদের সাথে এসবিআই ফাউন্ডেশন, আজিম প্রেমজি ফাউন্ডেশন, তারপরে চৌরঙ্গি রোটারি ট্রাস্ট, এরা সমবেতভাবে, এবং ভারত সরকারের উইভার্স সার্ভিস সেন্টার, তারাও এগিয়ে এসছেন এই দ্বীপের এই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে, যাতে তাদেরকে দক্ষতা বাড়িয়ে তাদের কিছু রোজগার বাড়ানো যায়। এটাই আমাদের প্রচেষ্টা। আমার নাম মৃণাল ভট্টাচার্য, আমি সিডের একজন সদস্য। থ্যাংক ইউ।